শারীরিকভাবে কাবু করার জন্য 4-5 জন মিলে ধরা, এটা অবশ্যই তার কোনো চিকিৎসার অংশ না, এটা বরঞ্চ আমি বলবো যে এটা অপচিকিৎসা। এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের থেকে নেয়নি। এই সব কিছুই তদন্তের পরেই আমরা কথা বলতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এমপি পাপুল ও স্ত্রী সেলিমা ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে দুদকের মামলা। নামে বেনামে দেশে রয়েছে 151 কোটি টাকার সম্পদ, আছে বিদেশেও। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার প্রস্তাব সমর্থন করে না নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়ে সৃষ্টি হবে জটিলতা, দাবি ইসির। করোনার স্থবিরতা কাটিয়ে মাতারবাড়ি সমুদ্র বন্দরে কাজ শুরু। 2021 সালে প্রাথমিক অপারেশনে যাওয়ার প্রস্তুতি। সড়ক সংস্কার না হলে কন্টেইনার পরিবহনে জটিলতার শঙ্কা। এবং বিসিবির ফিটনেস টেস্টে সর্বোচ্চ পয়েন্টে উত্তীর্ণ সাকিব আল হাসান। ওয়ানডের পর টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠার হাতছানি। অনুমোদন ছাড়াই মাইন্ড এইড হাসপাতাল কিভাবে পরিচালিত হচ্ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এছাড়া এএসপি আনিসুল করিম হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। তারা কিভাবে এই হাসপাতাল চালাচ্ছিল আমি এখনও শুনছি, আমি নিশ্চিত নই। এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের থেকে নেয়নি। এই সব কিছুই তদন্তের পরেই আমরা কথা বলতে পারব। লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী এমপি সেলিমা ইসলাম, মেয়ে ও শ্যালিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে মামলা করেছে দুদক। মোট 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন আর 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখানে শ্যালিকার বয়স 18 নিচে দেখিয়ে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে নিজের অবৈধ টাকা স্ত্রী ও মেয়ের নামে জমা রাখেন পাপুল। সেই টাকা শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে বিদেশে পাচার করেন তিনি। নিজেদের অবৈধ সম্পদ রেখেছেন শ্যালিকার নামে, যার কোনো আয়ের উৎস নেই। তার নামে 2,31,37,737 টাকার 34টি এফডিআর এর নগদ অর্থ জমা রয়েছে। 24,29,45,725 টাকার অস্থাবর সম্পদ মেয়ের নামে। এভাবে 148 কোটি টাকার সম্পদ গোপন করার চেষ্টা সংসদ পাপুল ও সেলিনা ইসলাম দম্পতির। কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে পাওয়া যায় শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ছাড়াও 159 কোটি টাকার সম্পদ রয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ স্ত্রী সেলিনা ইসলামের নামে। পাপুলের নামে বেনামে শুধু দেশের অভ্যন্তরেই রয়েছে 151 কোটি টাকার সম্পদ। এছাড়া বিদেশে সম্পদ আরও পাওয়া যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। বিদেশে পাচার করা অর্থের পূর্ণাঙ্গ তথ্য ও সম্পদের হিসাব খুঁজলে পাওয়া যাবে আরও সম্পদ, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুদকের অনুসন্ধানে জানা যায় 3টি ব্যাংকে পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের নামে 5টি হিসাবে জমা হয় 148 কোটি 41 লাখ টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ও অনেকের ব্যাংক হিসাব থেকে 5টি হিসেবে ওই পরিমাণ টাকা জমা করা হয়। পরে তা থেকে 148 কোটি 21 লাখ টাকা তুলে আত্মসাৎ করা হয়। মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর 2 আসনের এমপি পাপুলকে গ্রেফতার করেছে কুয়েতের সিআইডি। কুয়েতের বিভিন্ন ব্যাংক হিসাবে পাপুলের নামে জমা থাকা 138 কোটি টাকা জব্দ করা হয়েছে। তিনি বর্তমানে দেশটির কারাগারে আছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার প্রস্তাব সমর্থন করে না নির্বাচন কমিশন। সংস্থাটি বলছে এই কার্যক্রম ইসির বাইরে গেলে ভোটার তালিকা নিয়ে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে আরও বেশি সমস্যার মুখোমুখি হতে পারে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অন্যতম একটি উদ্যোগ।
2008 সালে দেশে প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক নাগরিক কিংবা ভোটারদের ছবি স্বাক্ষর সম্বলিত পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়। জাতীয় এই তথ্য ভান্ডারে যুক্ত হয় স্মার্ট এনআইডি। ইসির এই অর্জন কিছুটা ম্লান করে দেয় ভোটার তালিকায় কয়েকজন রোহিঙ্গার অনুপ্রবেশ। ডাক্তার সাবরিনা কিংবা শাহেদের মতো প্রতারণা মামলার আসামিদের জাল এনআইডি ইস্যুতেও সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। যদিও ইসি বলছে 11 কোটি ভোটারের আনুপাতিক হারে অনিয়মের চিত্র খুবই যৎসামান্য। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার পার্সেন্টেজ কত আপনারা একটু আমি আপনাদের বিবেচনায় আমি দিলাম। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে নিজেদের অধীনে নেয়ার প্রস্তাব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব পর্যালোচনার জন্য 5 সদস্যের কমিটিও গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যদিও এ বিষয়ে কিছুই জানানো হয়নি নির্বাচন কমিশনকে। আমি কমিটি সম্বন্ধেই জানি না এবং সেটা পত্রপত্রিকায় যেভাবে দেখছি এবং এটা নির্বাচন কমিশনে অফিসিয়ালি এটা আসছে কিনা সে ব্যাপারেও কিন্তু আমি অবগত নই। এনআইডি অন্য কারো হাতে গেলে এর ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে বলেও মন্তব্য এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু ইতোমধ্যে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করেছে। এটা চলে গেলেও বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু এই বিভিন্ন ভোটারদের ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক্স দুইটাই ডাটাবেস কিন্তু আমাদেরকে রাখতেই হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন কখনোই চাবে না যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা অন্য কোনো সংস্থা থেকে আসুক। তবে এনআইডি নিয়ে সরকার চাইলে যে কোনো পদক্ষেপ নিতে পারে বলেও মত নির্বাচন কমিশনের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। আমরা আগেই জানিয়েছি। এই বিষয়ে দুদক কার্যালয়ে ব্রিফ করছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। সরাসরি যাচ্ছি সেখানে। মামলা দায়ের করা হবে। স্যার, এই যে জেসমিন প্রধান মানে পাপুলের যে শালিকা, তার অ্যাকাউন্টে এত টাকা কেন রাখা হলো স্যার? এটার মানে কারণটা কি, মানে বা এটার পেছনে উদ্দেশ্যটা কি ছিল? এটা উদ্দেশ্য যিনি অভিযুক্ত তিনিই বলতে পারবেন। তবে এখানে অনেক টাকা 2 কোটি 31 লক্ষ টাকার অবৈধ সম্পদের খোঁজ আমরা পেয়েছি। আমার মনে হয় এই পর্যন্তই বলা ভালো। অবৈধ লেনদেনও তো হয়েছে, আমরা জানতে পেরেছি 148 কোটি টাকার মতো জেসমিন প্রধানের 5টা ব্যাংক হিসাবে। হ্যাঁ, 148 কোটি টাকার মতো তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেন হয়েছে, তারা হস্তান্তর হয়েছে, রূপান্তর হয়েছে, সদ্যাবৃত হয়েছে। কাজে এই অভিযোগে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আটকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? মামলা হয়ে আটকের ব্যাপারে এটি হলো একটি আইনি প্রক্রিয়া। যদি তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে এ ব্যাপারে তাকে আটক করা দরকার, তাহলে তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া। স্যার, এমপি শহীদ ইসলাম তো কুয়েতে অন্য অভিযোগে আটক আছে, তাকে দেশে ফেরানো। সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক যে মামলা করেছে সে বিষয়ে ব্রিফ করছিলেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। মার্কিন নির্বাচন পরবর্তী খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর দিন যতই যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তর। নির্বাচনের ফলাফল প্রকাশের 4 দিন পেরিয়ে গেলেও এখনও পরাজয় স্বীকার না করার অবস্থানে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন ট্রাম্পের পরাজয় স্বীকার না করা খুবই বিব্রতকর। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। 20 বছর আগের ঘটনা স্মরণ করছেন যুক্তরাষ্ট্রের মানুষ। 2000 সালে হোয়াইট হাউস কার দখলে যাবে তার সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেবারও আল গোর পরাজয় মেনে নিয়েছিলেন। এরপর বুশ পরাজয় স্বীকার করেন ক্লিন্টনের কাছে। 2016 সালে নির্বাচনের পরদিন সকালে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন। মাত্র কয়েক ঘন্টা দেরিতে পরাজয় স্বীকার করে নেয়ার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে দাওয়াত করেছিলেন ট্রাম্পকে। কিন্তু ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প। তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে আদালতে যাচ্ছেন। যদিও মঙ্গলবার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন তিনি মনে করছেন না এর জবাবে তাকেও কোনো আইনি প্রক্রিয়ায় যেতে হবে। Quite frankly, the only thing that, how can I say this tactfully? I think it will not
help the president's legacy. এদিকে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পরাজয় স্বীকার করে নিতে রাজি নন। Will be a smooth transition to a second Trump administration. মঙ্গলবারও ভোট কারচুপির অভিযোগ নিয়ে আদালতে যায়নি ট্রাম্পের রিপাবলিকান শিবির। ধারণা করা হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য তারা সময় নিচ্ছেন। দোদুল্যমান 3টি অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং অ্যারিজোনায় এখনও ভোট গণনা চলছে এবং এসব স্থানে বাইডেনের সঙ্গে ব্যবধান কমে আসছে ট্রাম্পের। ফলে ফলাফল ঘোষণার পরেও অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন পররাষ্ট্র নীতিতে তেমন কোনো প্রভাব না ফেললেও কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আগামী দিনগুলো নিয়ে নতুন আশা দেখাচ্ছে শেখ হাসিনা জো বাইডেন ব্যক্তিগত সম্পর্ক। গণমাধ্যমে আসা তথ্য পর্যালোচনা করে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সংগ্রাম সম্পর্কে আগে থেকেই অবগত জো বাইডেন। এমনকি 2014 সালে শেখ হাসিনার সভাপতিত্বে জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনেও কো চেয়ার হিসেবে ছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপক্ষীয় নানান ইস্যুতে আগামীতে ইতিবাচক সময় দেখছে ঢাকা। দেবাশিস রায়ের রিপোর্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্টের আসনে বসার অপেক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটদের নেতৃত্বে আসা প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনগুলো কেমন যাবে বাংলাদেশের সব দেশের মতো হিসেবে পিছিয়ে থাকতে চায় না ঢাকাও। নথি ঘাঁটলে দেখা যায় 6 বছর আগে 2014 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কো চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচির বাইরেও দুই নেতা কথা বলেন নিজেদের নিয়েও। সেদিক বিবেচনায় জো বাইডেন নতুন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় শেখ হাসিনার কাছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানো সহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নতুন করে উন্মোচন করতে হাসিনা বাইডেন নেতৃত্ব একযোগে সফলতার দিকে এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে। সব অনৈক্য কাটিয়ে মহামারীতে ভুগতে থাকা বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক অশান্ত পরিস্থিতি দূর করতে উদারনৈতিক মনোভাব নিয়েই এগিয়ে যাবেন নতুন মার্কিন সরকার, আশা বাংলাদেশের। অবশ্য আগামীতে ভালো কিছুই যে ঘটতে যাচ্ছে মার্কিন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার কিছুটা আঁচ পাওয়া যায় নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তায়। শেখ হাসিনা লিখেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু ইস্যু ও রোহিঙ্গা সংকটের সমাধান নতুন মাত্রা পাবে বাইডেনের নেতৃত্বে। নতুন প্রেসিডেন্টকে সস্ত্রীক বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আগের মেয়রের আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখার হুঁশিয়ারি ঢাকা দক্ষিণের মেয়রের। 1 মাসের মধ্যেই অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান। ডলারে কেনা পেঁয়াজের বদলে আসছে পাথর। মিশর ও তুরস্ক সহ বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা আনেন কোটি কোটি টাকার পেঁয়াজ। পরে পেঁয়াজের বস্তা খুলে মিলছে কিছু পাথরও। অপরদিকে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এতে উভয় সংকটে পড়ে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কিনেছেন পেঁয়াজ, সাথে আসছে বড় বড় পাথরও। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নগরীর কাজীদেউরি বাজারের খুচরা ব্যবসায়ীরা আনেন পেঁয়াজ। বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় 1 থেকে 2 কেজি পাথর। এমন অভিনব প্রতারণা দেখে হতবাক ব্যবসায়ীরা। 7 বস্তার মধ্যে প্রায় 150 কেজি মতো, 150 কেজির মধ্যে 3 কেজির চেয়ে বেশি বসছে পাথর। যদি 1 বস্তা যদি 1.5 কেজি করে যদি পেঁয়াজের পাথর পাই, তাহলে আমাদের লাভটা কোথায়? প্রতারণার রহস্য উদ্ঘাটনে কাজীদেউরির ব্যবসায়ীদের ক্রয় রসিদ সূত্র ধরে যাওয়া হয় চট্টগ্রামের খাতুনগঞ্জে। আড়তদার মোহসেন আউলিয়া, রাজধানী, বরকত ভান্ডার ও মেসার্স সৌমিক ট্রেডার্স সহ বেশ কিছু আড়তেও পাওয়া যায় পাথর। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি দেশ তুরস্ক থেকেই বস্তাবন্দি হয়ে আসছে পাথর। এইগুলো বিদেশ থেকে আসছে, ওরা দিছে, ওরা কিন্তু এখানে কিছু করার নেই, ইম্পোর্টারও কিছু করার নেই, এখানে কি আমদানিকারও কিছু করার নেই। পেকিং তো মনে হয় সম্ভবত এখান থেকে হয়েছে,
ওখান থেকে সম্ভবত লুজ আছে, বস্তায় ভরতেছে, ওখানেই প্রবলেমটা হচ্ছে। এদিকে নানা দেশ থেকে আনা পেঁয়াজে ঝরছে পানি, এতে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসির মাধ্যমে আস্তে আস্তে কন্টেনার করে, যার কারণে গ্যাস আসছে, গ্যাস হয়ে যেতেছে। $530 মালটা 48 টাকা 47 টাকা কস্টিং, সেগুলো মাল 10 টাকা 20 টাকা বিক্রি করছে, অন্যগুলো মাল রাস্তায় ফেলে দিতে হবে। ভারত রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক সহ বিশ্বের 11টি দেশ থেকে পেঁয়াজ আনার অনুমতিপত্র খোলে চট্টগ্রামের আমদানিকারকরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনাকালীন স্থবিরতা কাটিয়ে আবারও পুরো দমে সচল হতে শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর স্থাপনের কার্যক্রম। আগামী মাসে বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত 3টি জেটি সহ নতুনভাবে তৈরি করা 15 কিলোমিটারের চ্যানেল বুঝে পাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মহেশখালী মাতারবাড়ি এলাকার পুরো দৃশ্যপটেই বদলে গেছে। সাগরের বুকে তৈরি করা নতুন ভূমিতে কাজ করছে বড় বড় বুলডোজার, ক্রেন সহ ভারী ভারী সব যন্ত্রপাতি। 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা 3টি জেটি সহ পুরো চ্যানেল বন্দর কর্তৃপক্ষ বুঝে নিবে চলতি বছরে। ইতিমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি দায়িত্ব বুঝে নিতে 16 নভেম্বর দেশে আসবেন পরামর্শক প্রতিষ্ঠানের বিদেশি বিশেষজ্ঞরা। মে মাস থেকে আমরা অপারেশন কার্যক্রম পুরোদমে কোল বেস পাওয়ার প্ল্যান্টের জেটিতে শুরু করব এবং বন্দরের যে কাজ সেটি সম্পন্ন হয়ে আমরা 2025-এ। ব্যবসায়ীদের মতে এই অঞ্চলের ব্যবসায়িক হাব হিসেবে বড় ধরনের ভূমিকা রাখবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এখান থেকে কানেক্টিভিটি মাদার ভেসেলগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু মুভ করতে পারবে। এদের চায়নার সাথে বলেন অথবা ইউরোপের সাথে বলেন অথবা আমরা যদি পশ্চিমে আমেরিকার সাথে বলেন। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে কন্টেনার পরিবহনের খরচ বেড়ে যাওয়ার সংখ্যা ব্যবসায়ীদের। অবশ্য বন্দর কেন্দ্রিক নতুন সড়ক নির্মাণের জন্য প্রায় 8,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রডিউসারগুলো যারা ঢাকা বেজ আর দেখা যাচ্ছে চিটাগাংয়ে হলে এটার জন্য ডিস্টেন্সটা কমে, টাইমটা আমাদের অনেকটা সেভ হবে, কিন্তু মাতারবাড়ির কারণে আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশনটা অনেক বেড়ে যাবে মনে হচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের 17,000 কোটি টাকার মধ্যে প্রায় 10,000 কোটি টাকার যোগান দিচ্ছে জাইকা। 2025 সালের শেষ নাগাদ চূড়ান্ত অপারেশনে যাবে সমুদ্র বন্দরটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফুটওভার ব্রিজ সহ আগের মেয়রের আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। দুপুরে নির্মাণাধীন 6টি ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 1 মাসের মধ্যেই ধীরগতির সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সড়কের চলাচল নির্বিঘ্ন করতে যে ফুটওভার ব্রিজ তারই নির্মাণযোগ্য সড়ক দখল করে রাজধানীর মগবাজার, মৎস্য ভবন, শাখারি বাজার, নয়া বাজার সহ নির্মাণাধীন 6টি ফুটওভার ব্রিজের অগ্রগতি পরিদর্শন করে এমন নানা অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে। আর এজন্য নিজ সংস্থার কর্মকর্তাদেরও শাসাতে ছাড়েননি তিনি। কিন্তু নগরীর ফুটওভার ব্রিজগুলোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব যে নানা প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলোর খবর কি? মেয়র বললেন, বিগত সময় সম্ভাব্যতা যাচাই ছাড়াই অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই না করে যত্রতত্র যে প্রকল্পগুলো নেওয়া হয় আমরা পরবর্তীতে দেখি যে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং সেগুলো কার্যকর হয় না। এই বিষয়গুলো সবই আমরা খতিয়ে দেখছি যাতে করে কোনো দুর্নীতির সাথে যেন সংশ্লিষ্ট না থাকে এবং জনগণ যেন এটা সুফল পায়। যানজট কমানোর লক্ষ্যে ঢাকায় জেলার বাস ঢুকতে না দেওয়ার কথা আবারও জানিয়ে মেয়র বললেন, অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। ধীরগতি যানবাহনগুলো আমরা নিবন্ধনের কার্যক্রম হাতে নিয়েছি। দীর্ঘ 34 বছর এটা কোনো নিবন্ধন হয়নি, সুতরাং প্রক্রিয়াটা নতুন করে আমাদের শুরু করতে হয়েছে। এর জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সেগুলো আমরা নিষ্পন্ন করে আমরা সেই কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে এটা আরেকটি পর্যায়ে আমরা যেতে পারবো। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকছে না রাজধানীর হাতিরঝিলে। প্রায় ওয়াকওয়ে বা ব্রিজ, কোথাও কোথাও লাইট বন্ধ থাকায় সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ। এতে মাঝে মধ্যেই ঘটছে ছিনতাই সহ নানা অপকর্ম।
কর্তৃপক্ষের অবহেলায় অনিরাপদভাবেই চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আব্দুল হালিমের ক্যামেরায় কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। রাজধানীর হাতিরঝিলের অভ্যন্তরীণ প্রতিটি ব্রিজের দুপাশে রয়েছে এমন সিসি ক্যামেরা। 24 ঘন্টা নিরাপত্তার জন্য এসব লাগানো থাকলেও মূলত কতটুকু সহযোগী যদি নাই বা থাকে ক্যামেরার সামনে পর্যাপ্ত আলো? রাতের হাতিরঝিল, যেখানে আলো ঝলমলে থাকার কথা থাকলেও মাঝে মধ্যে এমন আধারে ছেয়ে থাকে ওভারব্রিজ, ওয়াকওয়ে, ফুটপাত সহ বিভিন্ন জায়গা। আলোর জন্য পরিকল্পিত অবকাঠামো রয়েছে, কিন্তু নেই শুধু সেবা। চালকরা জানান ছিনতাই সহ নানা আতঙ্কের কথা। এই রাস্তার মধ্যে যেগুলা ধরেন না, যেসব ছেলেরা আড্ডা দিচ্ছে, আমি গত পরশুদিন এখানে ছিনতাই কবলে পড়ছি। গুলির থেকে পোলাপান মেরে ছিনতাই করার সমস্যা করে আর কি, এই জন্য লাইট থাকার খুব প্রয়োজন আর কি। নৈশকালীন অনেকেই জীবিকার তাগিদে এখানে অবস্থান করলেও চলাফেরা অনেকটাই কষ্টকর। এছাড়া ঝুঁকি নিয়েই গন্তব্যে যেতে হয় একান্ত প্রয়োজনে বাইরে আসা নগরবাসীকে। সমস্যা বোঝা যায় না, আপনার বাতিরা থাকলে ভালো হয় আর কি। সিকিউরিটি আরও বাড়ানো প্রয়োজন, পর্যাপ্ত লাইটের প্রয়োজন। নিরাপত্তা রক্ষীরা রাত 2টা থেকে বিদ্যুৎ চলে যাওয়ার কথা বললেও সময় সংবাদের টিমের রাত 1টা থেকেই চোখে পড়ে অন্ধকার পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অবৈধ গাড়ি আটক সহ নিরাপত্তায় রয়েছে সর্বোচ্চ সতর্কতা। মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, মানে এই ঘটনাগুলি ঘটতেছে ছিনতাইয়ের মতো ঘটনা, সেক্ষেত্রেও আমরা কিন্তু 13টা হুন্ডাসে গ্রেপ্তার করেছি। এখানে আগে টহল পার্টি জোরদার করেছি আমরা। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই হাতিরঝিলের নিরাপত্তায় প্রতি রাতে 13টি পোস্টে নিরাপত্তা রক্ষী থাকেন মাত্র 26 জন। এক্ষেত্রে রাতের বেলা জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিচারপতির ব্যারিস্টার ছেলেকে পরীক্ষা ছাড়াই হাইকোর্টে ওকালতির অনুমতি দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারপতির ছেলের গেজেট নিয়ে রিটকারী 2 আইনজীবীকে 200 টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বার কাউন্সিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও গেজেটের মাধ্যমে ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে আইনজীবীর তালিকাভুক্ত করায় বেশ কয়েকদিন ধরে সমালোচনা চলছিল। এ নিয়ে রিট করায় 2 আইনজীবীকে জরিমানার মুখোমুখি হতে হয়। আইনজীবীদের জরিমানার বিরুদ্ধে সোচ্চার হয় আইনজীবী সমিতি। জরিমানাকারী বিচারপতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন আইনজীবীরা। এমন প্রেক্ষাপটে এ আদেশ দিলেন আপিল বিভাগ। দেশের বাইরের খবর। দিনে দিনে যেন একেবারে বাসযোগ্যতা হারাচ্ছে ভারতের রাজধানী দিল্লি। শীত আসার আগেই ধোঁয়াশায় রাস্তায় চলাচল দায়। দিল্লির বায়ু দূষণের সবশেষ খবর জানাতে ভারত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন যে ভারতের রাজধানী দিল্লিকে বরাবরই বলা হয় গ্যাস। এই ঠিক বিশেষ করে এই নভেম্বর থেকেই এই প্রবল বায়ু দূষণ করে এবং শুধুমাত্র রাজধানী দিল্লি নয়, দিল্লির আশেপাশে যে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা রয়েছে, উত্তর নয়ডা, দক্ষিণ নয়ডা, এই সমস্ত অঞ্চলগুলো জানেন যে নিশ্চয়ই দর্শকদেরও মনে আছে 2016 সালে একবার কার্যত ইমার্জেন্সি জারি করতে হয়েছিল দিল্লি সরকারকে এবং তখন কিন্তু প্রায় 15 দিন স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্য দেখা যাচ্ছে না। রাস্তা দিয়ে গাড়ি যখন চলাচল, গণপরিবহন যখন চলাচল করে তখন তাদেরকে সবলাই ইউজ করতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন নভেম্বরের মাসে শুরু, এখনো নভেম্বর সামনে আসেনি। আর আরেকটি কথা বলছি যে যদি দেখা যায় যে নভেম্বর আপনি জানেন যে ফেস্টিভ মৌসুম, এখানে কালী পুজো, দিওয়ালি, সম্প্রতি দুর্গা পুজো হয়েছে, নবরাত্রি হয়েছে এবং প্রচুর ফেস্টিভে ভারতীয়রা প্রচুর আতশবাজি পোড়ায়। বিশেষ করে মূল আতশবাজি আলোর উৎসব বলা হয় দীপাবলি। জানেন যে কয়েকদিন পরে দীপাবলি উৎসব, রাত পোহালে এই ঘন্টা আতশবাজি পোড়ায়। বিশেষ করে মূল আতশবাজি আলোর উৎসব বলা হয় দীপাবলি। আপনি জানেন যে কয়েকদিন পরে দীপাবলির উৎসব, রাত পোহালে এই ধনতেরাস। এই উৎসবের মধ্যে প্রচুর ভারতীয়রা, বিশেষ করে উত্তর ভারতীয়রা, দিল্লির বাসিন্দারা বাজি পোড়ান, আতশবাজি পোড়ান এবং এই আতশবাজি পোড়ানোটা এত প্রবল হয় যে যেখানে স্বাভাবিক সময়েও কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, কেউ কাউকে দেখতে পারে না। আর যেহেতু এই প্রবল একটি বায়ু দূষণ রয়েছে দিল্লিতে, আমি সকালবেলা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যখন বলা হচ্ছিল যে আমাকে এই খবরটি করার জন্য, তখন দিল্লির আমার অনেক সাংবাদিক বন্ধু বলছে যে আমরা প্রতিদিন যারা ধূমপান করেন তারা দিনে 35টি থেকে 40টি সিগারেট খেলে যেরকম পরিমাণে ক্ষতি হয় একজন সাধারণ মানুষের, দিল্লিতে গত 3 দিন ধরে একটি মানুষের স্বাভাবিক অধমপায়ীদের একই রকম ভাবে ক্ষতি হচ্ছে। অর্থাৎ 35 থেকে 40টা দিনে সিগারেট খেলে যে
শরীরের ক্ষতি হয়, দিল্লির বাসিন্দারা, সাধারণ বাসিন্দারা, শিশু থেকে বৃদ্ধ, তাদের কিন্তু এই বায়ু দূষণের কারণে সেরকমই শারীরিক ক্ষতি হচ্ছে। তো হাফসা, এই ছিল ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের আমার কাছে থাকা সবশেষ। হাফসা, দিল্লির বায়ু দূষণের খবর জানাতে আমাদের সঙ্গে সহকর্মী সুব্রত আচার্য যোগ দিয়েছিলেন। এবার ফিটনেস টেস্টেও বাজিমাত করলেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 কাপের আগে বিসিবির করা টেস্টে উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। সবাইকে ছাড়িয়ে স্কোর করেছেন 13.7। আগামী সপ্তাহে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-20 কাপ টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিশ্চিত হলো। বিকেএসপিতে যখন রুদ্ধদ্বার অনুশীলন করেছেন তখনও বজ্রকঠিন ছিল তার মনোবল। সুইমিং পুল, রানিং ট্র্যাক আর জিমে ছাঁচে ফেলে নিজেকে সাজিয়েছেন নিজের ফিটনেস। এবার সেই কঠোর তপস্যার ফল এসেছে। রাজার আগমনের প্রতি ধাপেই যেন আরও রং ছড়াচ্ছে। বঙ্গবন্ধু টি-20 লিগে খেলার পূর্বশর্ত পূরণ করতে সকাল 10টায় এলেন হোম অফ ক্রিকেটে। ইনডোরে নামলেন বিপ টেস্টের পরীক্ষায়। 1 বছর পর বিসিবির আনুষ্ঠানিক কোনো কার্যক্রমে সাকিব ছিলেন নিজের নামের মতোই সফল। শ্রেষ্ঠত্বের জানান দিয়ে টপকে গেলেন গেল 2 দিনে বিপ টেস্ট দেওয়ার সবাইকে। স্কোর 13.7, অতি মানবীয়ই বটে। ফিটনেস প্রমাণিত, তবে তাকে ধরে রাখাটাই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি নাম্বার 75 জানেন ভালো করেই, তাই কালক্ষেপণ না করে ঢুকে গেলেন জিমে। উতরে গেছেন সবশেষ বাধাটাও। তাই বঙ্গবন্ধু টি-20 লিগের মধ্য দিয়েই 22 গজে ফিরছেন সাকিব আল হাসান, তা এখন নিশ্চিত। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এমপি পাপুল ও শ্রী সেলিমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা, প্রয়োজনে আনা হবে বিদেশ থেকে। আরও এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা শিগগিরই। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।